বুঝতে পারেন তারা এরকম, তারা অনেকেই কিন্তু আমার মতো 31 বছর অব্দি অপেক্ষা করেন না। 13 বছর বয়সে বা তারও আগেও হয়তো একটা এক্সপোজার ঘটে যায়, তাদের নানা রকম অভিজ্ঞতা হতে শুরু করে এবং সেই অভিজ্ঞতাগুলো তাদেরকে সমাজে একটা অদ্ভুত ভাবে চিহ্নিত করে দেয় এবং সেখানে শারীরিক মানসিক সব রকমের লাঞ্ছনা বঞ্জনা মারধর থেকে আরম্ভ করে সমস্ত কিছু সব রকম কিছু হয়। মানুষের কাছে তথ্য নেই, মানুষ কার কাছে যাবেন মানুষ জানেন না। সবচেয়ে বড় প্রশ্ন যে মানুষ নিজেকে নিজে প্রশ্ন করেন, যেন আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম। এই ধরনের বিচিত্র সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এগিয়ে আসছি। আজকে অভিজ্ঞতা একটু শুনি। আলোচনার কথা বলার শুরুতে আমি দূরদর্শন কর্তৃপক্ষকে অভিবাদন জানাবো যে এত বছর বাদে সাবলীকত্ব অর্জন করার জন্য। আসলে আন্দোলনটা তো অনেক পুরনো একটা আন্দোলন, যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি যে এই যে এখন এত বেশি করে বলতে পারা, এই যে সাহস, এই সাহসটাকে আমি কর্নিশ করি। তো আমিও আপনাদের সাহসটা, আপনারা যে বেরিয়ে আসছেন, এসে যে অধিকারটাকে রক্ষার জন্য আপনারাও যে এগিয়ে এসে বলছেন এবং অপরাধ বোধ থাকলে মানুষ নিজেকে লুকিয়ে রাখে। আমি কোথাও মনে করি না যে নিজের মতো বাঁচতে যাওয়াটা কোথাও কোনো অপরাধ। সেই জন্যই আমরা বলছি যে এই অধিকারটা। আর সবসময় আমার যেটা মনে হয় যে যখন আমাকে জন্ম দেওয়া হয়েছিল, আমাকে কেউ জিজ্ঞেস করেননি আমি কি হয়ে জন্মাতে চেয়েছিলাম। আমি কি ফিঙে পাখি হতে চেয়েছিলাম, আমি কি ডলফিন হতে চেয়েছিলাম, কিংবা আমি কি মানুষই হতে চেয়েছিলাম। আমি তত মানুষও হতে চাইনি। বা জন্মের সঙ্গে সঙ্গে আমার 2 পুরুষ সন্ধিক্ষণে যে চিহ্ন রয়েছে, সে চিহ্ন দিয়ে আমার ভবিষ্যৎকে লিপিবদ্ধ করা হলো, সেটা কতটা সত্য, বা সেটার পেছনে যে সত্য আছে সেই সত্যের স্বীকৃতি কতটা। তো আমার মনে হয় যে সমাজে একজন তস্কর, একটা সময় যখন আমি ফেস করেছি, তখন আমার মনে হচ্ছে একজন তস্করও যেই জায়গা থেকে তিরস্কৃত হন না, আমি শুধু নিজের মতো বাঁচতে চাই বলে তার থেকে অনেক বেশি মাত্রায় লাঞ্ছনা আমার জন্য তৈরি হয়ে থাকে সমাজে। তো এবং আস্তে আস্তে বোধহয় এই যে আলোচনা এবং এই যে বাকি মানুষের যে অজ্ঞতাটা যদি দূর হয়, তাহলে আমার মনে হয় যেটাকে আমরা ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে আমাদের খুব মনে হয়েছে যে জীবনশৈলী শিক্ষা নিয়ে যে শিক্ষাটা কথা বলা হয়, আসলে সেই শিক্ষাটা কতটা ঠিকঠাক ভাবে শিক্ষকরাও দিয়ে থাকেন তাদের ছাত্রছাত্রীদের। যে স্কুলে পড়াতে গিয়ে স্যানিটারি ন্যাপকিনকে পাউরুটির টুকরো বলে চিহ্নিত করা হয়, আমার মনে হয় যে এই ধরনের সংস্কার যদি মানুষের মধ্যে বাসা বেঁধে থাকে, যে বিষয়টার জন্য আমাদের জন্মগ্রহণ করা, যে বিষয়টা না হলে আমাদের জন্মানোটাই হতো না, সেটা নিয়ে এত বিলম্বিত করা কেন? যেটা বাস্তব সেটা বাস্তবের মতোই ব্যবহার করা উচিত। আমরা বিভিন্ন এই যে কিছু প্রতিনিধিরা ছিলেন কালকের যে শোভাযাত্রায়, তাদের অধিকারের জন্য তারা যে মিছিল বের করেছিলেন, তার কিছু খণ্ডচিত্র দেখলাম। ওখানে আমরা কিছু যেরকম অনিশ বা তিস্তা তাদের অভিজ্ঞতার কথা বললেন, সেরকম ওখানকার কিছু মানুষের কাছ থেকেও আমরা তাদের অভিজ্ঞতা সংগ্রহ করে এনেছি। আসুন দেখি অনুষ্ঠানটা আরো এগিয়ে যাওয়ার আগে কি বক্তব্য এই ধরনের মানুষের। বক্তব্যটা শুনলে বোধহয় তারপর আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে আর একটু সুবিধা হবে। আসুন শুনি কি বলছেন এই যারা একটু অন্যরকম ভাবে থাকতে চান। And I'm really fully accepted everywhere in my society, in my friend circle, in my school also I was accepted again. In my family I was accepted, and she's my couple. And I'm staying with a woman. I got married with her, and I'm socially acceptable now. আমরা লেকটালি বাড়িতে তখন মানে জাস্ট মালা বদল হয়েছে, তারপরে আলকা গাড়িতে উঠে গেছে এবং ওখানে একজন চা বিক্রেতা উনি ছিলেন এবং তিনি আমাদের, আমি জাস্ট কোটিং হিম, তো উনি বললেন আই এম ভেরি হ্যাপি টু সি, তো ফার্স্ট হি সেড কংগ্রাচুলেশন, দেন হি সেড আই এম হ্যাপি টু সি দ্য নিউ জেনারেশন কামিং আপ। তো এর থেকে বেশি অ্যাকসেপ্টেন্স আমি কি আশা করতে পারি কলকাতা থেকে? এবং আমি জানি অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা কিছুই নয়, কারোর মনে কিন্তু সেরকম কোনো নেই। এটা কিছুটা এডুকেশনের জিনিস, কিছুটা অ্যাওয়ারনেসের জিনিস। কারণ এটা এমন কিছু নয় যে শুধু আমরাই, ঘরে ঘরে আপনি যদি দেখেন অল্টারনেট সেক্সুয়ালিটি আমরা দেখতেই পাই, আর অ্যাকসেপ্টেন্স নিশ্চয়ই বাড়ছে এবং আপনাদের সাহায্যে আরো বাড়ছে। যেটা হচ্ছে, দেখুন ট্রান্সজেন্ডার যে টার্মসটা, সেটা পুরোপুরি একটা জেন্ডার আইডেন্টিটি।
জেন্ডার আইডেন্টিটি মানে আমি একটা পার্টিকুলার কোনো সেক্স আমি আসছি পার্টিকুলার কোনো সেক্স নিয়ে জন্মানোর সত্ত্বেও আমার মধ্যে অন্য একটা জেন্ডারে বা অন্য একটা সেক্সে পরিণত হওয়ার যে ইচ্ছাটা আছে। তো আমি যখন বায়োলজিক্যালি আমি যখন মেল হয়ে জন্মেছিলাম, এখন ধীরে ধীরে আমার শরীরের মধ্যে যে নারী হওয়ার যে ইচ্ছাটা সেটা আগেও ছিল, এখনো আছে, এবং বলতে পারেন দিন দিন আরো বাড়ছে। তো আমার বডি মডিফিকেশন প্রসেসটা আমি মোটামুটি স্টার্ট করেছি। মেবি ডাউন দ্য লাইন আমি হয়তো প্রপার লাস্ট স্টেজটা তো যাবো, যাকে বলা হয় সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট সার্জারি। কিন্তু সেটাতে আমার একটাই প্রবলেম হচ্ছে, সেটা ইন্ডিয়াতে সব জায়গায় ঠিকঠাক হয় না। I'm 100% gay and I'm very comfortable about my sexuality and I don't find any reasons of hiding it from anybody. हमारा यही कहना है कि आप भी जिए और लोगों को भी जीने दें, और जो 377 है उसको जल्दी से जल्दी निकलना चाहिए। उससे निकलने से भी इतना फर्क नहीं पड़ेगा, पर समाज में लोगों को एक्सेप्टेंस की ज्यादा जरूरत है। আমরাও যে মানুষ, আমাদের যে অধিকার আছে, আমরাও বাঁচতে পারি এবং একটা মুক্ত বাতাসে। এখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ সময় এসছে, আমাদের মতন মানুষেরা খুলে কথা বলতে পারছে, আমাদের মতন মানুষদের সাথে অনেক বৃদ্ধজনেরা আছে যারা আমাদের কাজটাকে সমর্থন করে মানুষ হিসেবে। আমরা যদি চাইছি যে দিল্লি হাইকোর্টের পর যে আইনটা বেরোচ্ছে, যদি সুপ্রিম কোর্ট আজকে আমাদের ফেভারে আইনটা দেয়, লটা দেয়, তাহলে ইন ফিউচার আমরা আমাদের কথাটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। আপনারা দেখছেন যুক্তিতর্ক অনুষ্ঠান। আজকের বিষয় অন্যরকম হবার অধিকার। সেই অনুষ্ঠানে রয়েছেন লিঙ্গান্তরকামী কর্মী, আন্দোলনের কর্মী অনিশ রায়চৌধুরী, তিস্তা দাস, রয়েছেন বিশিষ্ট নারীবাদী আন্দোলনের অন্যতম কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, রয়েছেন বিশিষ্ট চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সব্যসাচী মিত্র এবং বিশিষ্ট আইনজীবী শ্রী অমলেশ কার্তিক ঘোষাল মাফ করবেন। মিস্টার ঘোষাল, আপনার কাছে প্রশ্ন, এই যে যাদের অভিজ্ঞতার কথা আমরা শুনছিলাম, এখানে দুটো প্রশ্ন। একজন বললেন যে ওরা বিবাহ করেছেন, দুজন মহিলা বিবাহ করেছেন, এই বিবাহটা কতটা আইন সিদ্ধ, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে 377 আমাদের যে আইনের যে ধারাটি আছে, সেই ধারাটি যদি আপনি একটু বিস্তারিত ভাবে বলেন। প্রথমে এই বিবাহ, প্রথম প্রশ্নের উত্তরে বলি যে ভারতীয় সংবিধান বা ভারতীয় কোন আইনে এই ধরনের বিবাহকে স্বীকৃতি দেয়নি। আর আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে সংবিধানের অনুচ্ছেদ 21 নম্বরে বলা হয়েছে জীবন এবং পার্সোনাল লিবার্টি অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার আপনার যে প্রোটেকশনের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একজন নাগরিক তার কিন্তু তার মতো বাঁচার অধিকার আছে এবং তার ব্যক্তি স্বাধীনতা থাকবে। No person shall be denied of his life and personal liberty without except the procedures laid down by the law. এইটা কিন্তু এইটার ল্যাঙ্গুয়েজ অফ সেকশন 21। তো সেখানে কিছু রেস্ট্রিকশনের কিন্তু এই পজিশন আছে। আপনি এমন ভাবে জীবনযাপন করবেন না যেটা কমিউনিটিকে আঘাত করতে পারে, আপনি এমন ভাবে জীবন অতিবাহিত করবেন না যেটা সমাজকে আপনার কলুষিত করতে পারে। সেই জায়গাগুলো তুল্যমূল্য বিচারে কোথাও হয়েছে কি কোথাও হয়নি, এগুলো এই সম্পর্কে খুব বেশি কথা বলা আমার ঠিক হবে না, কারণ ইতিমধ্যেই আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে ঢুকে পড়ছি। 377 ভারতীয় দণ্ডবিধি যে সেকশনটি, যে ধারাটি আছে, তাতে বলা হয়েছে যে অফেন্স এগেনস্ট নেচার অর্থাৎ অস্বাভাবিক অপরাধ আপনার প্রকৃতির বিরুদ্ধে, দুটো পুরুষের মধ্যে যদি কোনো সেক্সুয়ালিটি হয় তো সেটা বুঝে প্রকৃতির বিরুদ্ধে অপরাধ, তার জন্য 7 থেকে 10 বছরের জেল পর্যন্ত হয়। সাম্প্রতিককালে দিল্লি হাইকোর্টে আপনার একটি রায়তে আপনার জজ সাহেব বলেছেন যে সেকশন 377 ভারতীয় দণ্ডবিধি 397 নম্বর ধারা অসাংবিধানিক। 377 তো সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপনার সুপ্রিম কোর্টে এখন আপিল পেন্ডিং আছে। কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আমার অন্তত অ্যাজ এ লয়ার সেই ঘটনাটা তো আমরা যেটা বললেন আপনি, সেই হিসেবে আমি বলছি যে এটা কিন্তু সাবজুডিস ম্যাটার, এখন সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। সুপ্রিম কোর্ট মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত কিন্তু এটা নির্ধারণ করবে। আমাকে মাফ করবেন, আমি যদি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমাকে এটাকে একটু আপনি বলতে পারেন যে তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে আইনের সঙ্গে মানবতার কোথাও একটা বিরোধ রয়েছে? কারণ মানে আমার ব্যক্তিগত জীবন আমি কিভাবে যাপন করব, কার সাথে যাপন করব,
সেটা কি আইন নির্দেশ করে দেবে? মানে আমি আমি বলতে চাইছি মানসিকভাবে আমি কোনটাতে ভালো থাকবো সেটা কি আইনের নির্দেশ মেনে হবে? আর এই যে প্রকৃতি এবং অপ্রাকৃতিক ব্যাপার বলে আইন যেটাকে নির্দেশ করছে, তাহলে কোথাও যদি আমরা ঈশ্বর বলে কোনো একটি শক্তি বা বিশেষ কিছুকে কল্পনা করে নিই, তাহলে জন্মসূত্রে যেটা আমার মধ্যে প্রথিত করে দেওয়া হয়েছে, তাহলে সেটা কি করে প্রকৃতির বিরুদ্ধ হতে পারে? মানে কথাগুলোই আমি আসছি, এই কথাগুলোই নিশ্চয়ই, যে কারণে এখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং এইগুলোর জন্যই কিন্তু এই রায়গুলো আস্তে আস্তে এগোয়। এটা তো আমরা সবাই জানি যে এই বিষয় নিয়ে আগামী বিগত 20 বছর আগে আমরা এত আলোচনা করতাম না, 10 বছর আগে হয়তো একটু শুরু হয়েছিল। এটা সকলেরই জ্ঞানটা বাড়ছে এবং যে কোনো আইনই তো সেইভাবে যুগোপযোগী করে অনেক আইন হয়েছে, যেগুলো আইন একসময় সতী দেওয়া হতো, তারপর সতী দেওয়ার বিরুদ্ধে আইন হয়েছে, ঠিক সেই রকমই আইন আস্তে আস্তে এগোয়। অধ্যাপিকা ঘোষ, আপনাকে বলছিলাম যে এই যে সমস্যাটা, এর একটা সামাজিক দিক আছে, একটা চিকিৎসাগত একটা ব্যাপার, শারীরিকগত ব্যাপার, আর একটা হচ্ছে আইনি ব্যাপার। এবং যারা অন্যরকম ভাবে থাকতে চাইছেন তারা মাথা উঁচু করে থাকতে চাইছেন এবং সমাজ তাদের একটা অন্যরকম ভাবে দেখছে। একজন সমাজতাত্ত্বিক হিসেবে আপনার প্রতিক্রিয়া?